গুড ইভিনিং। আচ্ছা, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আজকে আমরা শুরু করব তৃতীয় অধ্যায়, নিরপেক্ষ বচনের ভেনচিত্র। গত ক্লাসে আমরা নিরপেক্ষ বচনের বুলীয় রূপ বা বুলীয় ভাষ্য নিয়ে আলোচনা করেছিলাম। এবার ভেনচিত্র করতে গেলে কিন্তু আমাদের বুলীয় রূপ বা বুলীয় ভাষ্যকে কিন্তু অবশ্যই জানতে হবে। বুলীয় ভাষ্য ছাড়া কিন্তু ভেনচিত্রে আমরা অঙ্কন কোনো কিছুই করতে পারবো না। বুলীয় ভাষ্য নিয়ে সম্ভবত দুটো ক্লাস হয়েছিল, সেখান থেকে যদি কারো সমস্যা থাকে বলো। আচ্ছা সুপিয়া, তোমার কি সমস্যা ছিল বলো তো? ওই যে সংযোগিক বচনের নিষেধ করলে ওটা সেই প্রাকল্পিক বচন হচ্ছে, মানে ওটা কি করে হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না, ডট থেকে কি করে যে ভেল হয়ে যাচ্ছে। আচ্ছা, সংযৌগিক বচন তাই তো? সংযৌগিক বচন মানে হচ্ছে পি ডট কিউ, এটা সংযৌগিক বচন। এবার হ্যাঁ স্যার। এই বচনটার যদি নিষেধ করা হয় তাহলে কি হচ্ছে তাই তো? দেখো, হ্যাঁ স্যার। এই যে কার্ল পি ডট কিউ, এটার প্রতিস্থাপন হিসাবে আমরা এটা লিখতে পারি কার্ল পি ভেল কার্ল কিউ। এই যে কার্ল পি ডট কিউ এর জায়গায় আমরা কি বসাতে পারলাম? কার্ল পি ভেল কার্ল কিউ। এটা কেন বসাতে পারলাম? এটা হচ্ছে ডি মর্গান, যে একজন লজিশিয়ান অর্থাৎ কি বলে, যুক্তিবিদ রয়েছেন, তিনি এই সূত্রটা কিন্তু আমাদেরকে দিয়েছেন। কোনটা? যে একটা সংযৌগিক বচনকে যদি আমরা, অর্থাৎ একটা সংযৌগিক বচনকে যদি আমরা নিষেধ করি তাহলে আমরা দুটো বচন পাবো, যে দুটো বচন আবদ্ধ থাকবে কিসের সাহায্যে? ভেল এর সাহায্যে। এটা হচ্ছে ডি মর্গান থিওরি। যখন তোমরা যদি কলেজে কেউ ফিলোসফি নিয়ে পড়ো তাহলে দেখবে ওখানে 19 রুলস বলে একটা রুলস আছে। 19 রুলস অর্থাৎ 19টা সূত্র। এই 19টা সূত্রের মধ্যে 9টা সূত্রকে বলা হচ্ছে ইনফারেন্সের সূত্র, আর 10টা সূত্রকে বলা হয় প্রতিস্থাপনের সূত্র। প্রতিস্থাপন বলতে প্রতিস্থাপন বলতে আমরা একটা বিষয়ের বদলে আর একটা বিষয়কে আমরা বসাতে পারি, যদিও দুটোর ভ্যালু কিন্তু সমান, দুটোর মান কিন্তু সমান হয়। তাহলে এক্ষেত্রে কার্ল পি ডট কিউ এর যা মান, কার্ল পি ভেল কার্ল কিউ এর মান, এই দুটোর মান কিন্তু সমান। তাহলে একটার জায়গায় আরেকটাকে আমরা প্রতিস্থাপন করলাম। কাজেই একটা সংযৌগিক বচনকে যদি আমরা নিষেধ করি তাহলে কিন্তু আমরা একটা বৈকল্পিক বচন পাবো। দেখো এখানে মেইন ফাংশন হয়ে গেল কি? ভেল হলো। এই বৈকল্পিক বচনের প্রথম বিকল্পটাও একটা কি বচন? নিষেধক বচন। এবং দ্বিতীয় যে বিকল্পটা রয়েছে, এই দ্বিতীয় বিকল্পটা হচ্ছে একটা নিষেধক বচন। কিন্তু এই গোটা বচনটা হচ্ছে একটা কি? বৈকল্পিক বচন। বোঝা গেল? তাহলে এটা ডি মর্গান ডি মর্গানের যে সূত্রটা রয়েছে সেই সূত্র অনুসারে আমরা এটা করতে পারলাম। ঠিক একইভাবে যদি একটা বৈকল্পিক বচনকে আমরা নিষেধ করি তাহলে আমরা একটা সংযৌগিক বচন পাবো। তাহলে দেখো, একটা বৈকল্পিক বচনকে যদি নিষেধ করা হয় তাহলে কিন্তু একটা সংযৌগিক বচন পাওয়া যায়, যদিও প্রথম সংযোগীটা একটা নিষেধক বচন এবং দ্বিতীয় সংযোগীটাও একটা নিষেধক বচন। তাহলে এটাও আমরা পেলাম ডি মর্গানের থিওরি অনুযায়ী, যেটাকে সংক্ষেপে আমরা বলি ডিএম। হলো? তাহলে এই সূত্রগুলো তোমরা পরবর্তী ক্লাসে পাবে, অর্থাৎ কলেজে যদি কেউ ফিলোসফি যদি কেউ মেজর সাবজেক্ট নিয়ে পড়ো তাহলে যখন লজিক করবে তখন এগুলো থাকবে। 19 রুলস থাকবে, তারপরে হচ্ছে স্ট্রোক ফাংশন থাকবে, ট্রুথ ট্রি মেথড থাকবে। যেমন আমরা এখানে করেছিলাম কি, এখানে আমরা করলাম ট্রুথ টেবিল তাই তো, সত্য সারণী। আর যখন কলেজে করবে তখন ট্রুথ ট্রি মেথড, অর্থাৎ সত্য সাক্ষী পদ্ধতি বলে একটা পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলো তোমরা
পাবে। তারপরে আরো অনেক পদ্ধতি রয়েছে, ঠিক আছে, অনেক লজিক রয়েছে, ওগুলো তোমরা পরে পাবে। তাহলে শুরু করি আমাদের তৃতীয় অধ্যায়। তাহলে দেখো প্রথম প্রশ্নটা কি রয়েছে, ভেনচিত্র কাকে বলে বা ভেনচিত্র কি? যুক্তিবিদ জন ভেন নিরপেক্ষ বচনকে প্রকাশ করেন এক ধরনের চিত্রের মাধ্যমে, মূলত বৃত্তের মাধ্যমে। তাই তার নাম অনুসারে এ প্রকার চিত্রকে বলা হয় ভেন চিত্র। দেখো, নিরপেক্ষ বচনকে জর্জ বুলে প্রকাশ করেছেন ওই বার ব্যবহার করে বা ইকুয়াল জিরো, নট ইকুয়াল জিরো এরকম করে। কিন্তু জন ভেন কি করলেন, এই নিরপেক্ষ বচনকে প্রকাশ করলেন মূলত বৃত্তের সাহায্যে। বোঝা গেল? তাহলে এই যে বৃত্তটা দিয়েছেন কে, এই বৃত্তটা দিয়েছেন হচ্ছে জন ভেন। আর জন ভেন যেহেতু এই বৃত্তটা দিয়ে এই বৃত্তের মাধ্যমে নিরপেক্ষ বচনকে প্রকাশ করেছেন, কাজেই তার নাম অনুসারে এই যে চিত্রটা, এই যে বৃত্তের যে চিত্রটা, এই চিত্রটাকেই বলা হচ্ছে ভেন চিত্র, যেহেতু জন ভেন এই চিত্রটা আবিষ্কার করেছিলেন। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে ভেন চিত্র, অর্থাৎ জন ভেনের যে চিত্র, জন ভেনের যে চিত্র সেটাকেই বলা হচ্ছে ভেন চিত্র। প্রথম প্রশ্নটাতে কিচ্ছু নেই, এটা একটা নর্মাল প্রশ্ন। আচ্ছা, বোঝা গেছে? প্রথম প্রশ্নটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার এই ভেন চিত্র পেন্সিল দিয়ে আঁকলে হবে? পেন্সিল দিয়ে হ্যাঁ হবে, অসুবিধা নেই। কেন পেন্সিল দিয়ে আঁকবে? কলম দিয়েই তো আঁকতে পারবে। স্যার সার্কেলটা ভালো হয় না। সার্কেলটা ভালো হয় না হ্যাঁ, পেন দিয়ে আঁকলে কেন? ও বেঁকে টেরে যায়। খুচরো টাকা নিয়ে যাবে। জ্যামিতি বক্সটা নিয়ে চলে যাবি। হ্যাঁ, পেনের জ্যামিতি মধ্যে বক্স, জ্যামিতি জ্যামিতি কম্পাস বক্স দিয়ে পেনের মধ্যে দেবো। কম্পাস দিয়েও করতে পারো, বা যদি খুচরো টাকা যদি নিয়ে যেতে বলে, যদি দেয় আর কি পারমিশন, খুচরো টাকা নিয়ে যাবে, খুচরো টাকাটা বসায় ইয়ে করবে। আর বৃত্তটা তোমার গোল হয়েছে কিনা সেটা কিন্তু ফ্যাক্টর নয় এখানে। এখানে বৃত্ত আঁকতে বলিনি তোমাকে, বৃত্তের মতো দেখলেই হলো। বোঝা গেল? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, বৃত্তকে নিখুঁত ভাবে আঁকতে হবে জ্যামিতিতে। আচ্ছা, এবার দেখো শ্রেণী গুণফল বা শ্রেণী ব্যবচ্ছেদ বা শ্রেণী প্রতিচ্ছেদ কি? একদম সহজ ব্যাপার। দেখো, এক একটা বৃত্তের জন্য এক একটা শ্রেণীকে বোঝানো হয়, অর্থাৎ একটা শ্রেণীর জন্য একটা বৃত্তকে অঙ্কন করা হয়। তাহলে দুটো শ্রেণীর জন্য দুটো বৃত্ত আঁকা হয়, এবং দুটো বৃত্তকে আঁকা হয় পরস্পর পরস্পর পরস্পরকে সংযুক্ত করে। কারণটা কি? কারণটা নিরপেক্ষ বচনের উদ্দেশ্য পথ বা বিধেয় পথ, এই দুটো পথ কিন্তু একটা সম্পর্কে আবদ্ধ থাকে। বোঝা গেল? ঠিক একইভাবে এই যেহেতু দুটো পথ, মানে হচ্ছে ভেন চিত্রে বা বুলীয় ভাষ্যে বা নব্য যুক্তি বিজ্ঞানে পথটা কি হয়ে গেছে, এখানে পথটা হয়ে গেছে শ্রেণী। তাহলে দুটো শ্রেণী যেহেতু একসঙ্গে আবদ্ধ, মানে দুটো পদ যেহেতু একসঙ্গে আবদ্ধ থাকে, ঠিক একইভাবে ভেন চিত্রে যখন আমরা চিত্রটা অঙ্কন করব, তখন কিন্তু দুটোকে পরস্পর সংযুক্ত করে অঙ্কন করতে হবে। এর জন্য ভেন চিত্রে কি করা হচ্ছে, একটা পদের পরিবর্তে, অর্থাৎ একটা শ্রেণীর পরিবর্তে একটা বৃত্ত অঙ্কন করা হলো, ঠিক অন্য একটা শ্রেণীর পরিবর্তে একটা বৃত্ত অঙ্কন করা হলো। দেখো, বৃত্ত দুটো কিন্তু আলাদা আলাদা থাকবে না, বৃত্ত দুটো কি হবে, বৃত্ত দুটো পরস্পর সংযুক্ত থাকবে। এবার দেখো, দুটো শ্রেণী যখন একসঙ্গে মিলিত হচ্ছে, তখন কিন্তু দুটো শ্রেণী একসঙ্গে মিলিত হওয়ার ফলে এই যে দুটো শ্রেণীর কিন্তু একটা কমন জিনিস বের হচ্ছে, অর্থাৎ একটা কমন শ্রেণী বের হচ্ছে। দেখো, মনে করো এটা এস বৃত্ত বা এস শ্রেণী, এটা হচ্ছে পি শ্রেণী। এবার এস শ্রেণীর, দেখো এস শ্রেণীটা কোথা থেকে কোথায়,
এই জায়গা থেকে এই জায়গায় এ শ্রেণীটা, পি শ্রেণীটা কোথায়, পি শ্রেণীটা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গাটা। এবার দেখো এই যে এই এই বৃত্তটা কি, এই বৃত্তটা হচ্ছে এস শ্রেণীর বৃত্ত, অর্থাৎ এটা এস শ্রেণীর বৃত্ত। এখানে কি নেই, এখানে কিন্তু পি নেই, এই যে এই জায়গাটার মধ্যে কি নেই, এই জায়গাটার মধ্যে পি নেই। ঠিক একইভাবে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতে কিন্তু এস নেই। এবার মাঝের যে একটা অংশ দেখো, এই যে এই অংশটা, এই অংশটাতে কিন্তু এস শ্রেণীর একটা অংশ আছে, আবার পি শ্রেণীর একটা অংশ আছে। অর্থাৎ এই অংশটাতে কিন্তু এস পি, অর্থাৎ এস এরও একটা অংশ আছে এবং পি এরও একটা অংশ আছে। তাহলে এস পি অংশটা কিন্তু এখানে তৈরি হয়েছে, দুটো বৃত্ত পরস্পর সংযুক্ত হওয়ার ফলে এসপি নামক একটা শ্রেণী কিন্তু এখানে তৈরি হয়েছে। এই যে এসপি শ্রেণীটা যে তৈরি হলো, এই এসপি শ্রেণীটাকেই বলা হচ্ছে শ্রেণী গুণফল। কি বলছে সংজ্ঞাটা দেখো, দুটি শ্রেণীর সদস্যদের নিয়ে যে ক্ষুদ্রতর শ্রেণী গঠিত হয় সেই ক্ষুদ্রতম শ্রেণীকে বলা হচ্ছে শ্রেণী গুণফল বা শ্রেণী ব্যবচ্ছেদ বা শ্রেণী প্রতিচ্ছেদ। তাহলে দুটো বৃত্ত যখন আঁকবে, দেখো এই বৃত্তটা এত বড়, আবার এই বৃত্তটাও এত বড়, কিন্তু এই দুটো বৃত্তর সংযুক্তের ফলে দেখো একটা ক্ষুদ্রতম শ্রেণী বা ক্ষুদ্রতম একটা বৃত্ত বলতে পারো, ঠিক আছে, তৈরি হয়েছে। এই ক্ষুদ্রতম শ্রেণীটিকেই বলা হচ্ছে কি শ্রেণী গুণফল। অর্থাৎ দুটো শ্রেণীর যে সাধারণ অংশ, সেই দুটো শ্রেণীর সাধারণ অংশটিকেই বলা হচ্ছে কি শ্রেণী গুণফল বা শ্রেণী ব্যবচ্ছেদ বা শ্রেণী প্রতিচ্ছেদ। বোঝা গেল? কেউ বোঝো নাই বলো? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে ঠিক আছে। এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী। দেখো দুটো শ্রেণী অর্থাৎ দুটো বৃত্ত পরস্পর ছেদি দুটো বৃত্ত, এই যে মাঝের যে একটা শ্রেণী উৎপন্ন করছে, যেখানে এস এবং পি, এস এরও সদস্য রয়েছে আবার পি এরও সদস্য রয়েছে, বা এস এরও সদস্য না থাকতে পারে আবার পি এরও সদস্য নাও থাকতে পারে। তাহলে এই যে শ্রেণীটা, এই শ্রেণীটিকেই বলা হচ্ছে কি, এই শ্রেণীটিকেই বলা হচ্ছে শ্রেণী গুণফল বা শ্রেণী প্রতিচ্ছেদ বা শ্রেণী ব্যবচ্ছেদ। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝে গেছি। নেক্সট দেখো, এখানে আরো ভালো করে উদাহরণটা দিয়ে দিছে। এটা একটা বৃত্ত, অর্থাৎ এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী। এটা এটা কি, এটা সৎ, এটা আচ্ছা সৎ মানুষের শ্রেণী, আর এটা হচ্ছে ধরো শিক্ষিত মানুষের শ্রেণী হলো। এবার এই যে মাঝের যে অংশটা, এই মাঝের অংশটাতে কে থাকবে, সৎ শ্রেণীরও একটা অংশ থাকবে, অর্থাৎ সৎ শ্রেণীরও কিছু সদস্য থাকবে, আবার শিক্ষিত শ্রেণীরও কিছু সদস্য থাকবে। তাহলে দুই শ্রেণীর সদস্য কিন্তু এখানে থাকছে, কাজেই এই অংশটিকেই বলা হচ্ছে শ্রেণী গুণফল বা শ্রেণী প্রতিচ্ছেদ হলো। এবার চলো কি বলছে, ভেনচিত্রে ইউ এর অর্থ কি অথবা বিশ্বজ্ঞাত বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র কি। তাহলে দেখো ইউতে কি বোঝাচ্ছে, ইউনিভার্স অফ ডিসকোর্স, ইউনিভার্স অফ ডিসকোর্স এটা কে আবিষ্কার করেছেন, এটা ডি মর্গান আবিষ্কার করেছেন, এর জন্য ব্র্যাকেটে আমি ডি মর্গান লিখে দিয়েছিলাম। তাহলে ইউনিভার্স অফ ডিসকোর্স বলতে একটি নির্দিষ্ট পরিধিকে বোঝায়। ভেনচিত্র অঙ্কনের সময় বৃত্তের বাইরে একটি বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র অঙ্কন করতে হয়, এর দ্বারা বৃত্তের বাইরের অনন্ত পরিধিকে একটি চতুষ্কোণ দিয়ে আবদ্ধ করে নির্দিষ্ট পরিধিকে বোঝানো হয়। এটা একটা বৃত্ত, অর্থাৎ এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী হলো। দেখো এটা যদি মানুষের শ্রেণী হয়, মনে করো এটা মানুষের শ্রেণী,
এটা পশু শ্রেণী। এই মাঝের শ্রেণীতে কে থাকবে? মানুষ পশু দুজনেই থাকবে, তাই তো? এবার এই মানুষ শ্রেণীর বাইরের এই শ্রেণীতে কি হবে? মানুষ শ্রেণীর বাইরের এই শ্রেণীতে কি হবে? মানুষ শ্রেণীর বাইরের এই শ্রেণীটা হবে অমানুষ। আবার এই পশু শ্রেণীর বাইরের শ্রেণীটা কি হবে? অপশু। বোঝা গেল? তাহলে মানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণী হচ্ছে অমানুষ, আবার পশু শ্রেণীর পরিপূরক শ্রেণী হচ্ছে অপশু, যেটা এই জায়গাটাতে থাকবে। এবার দেখো, এবার যদি আমাদেরকে অমানুষ এবং অপশু চিত্রিত করতে বলে, অর্থাৎ অঙ্কন করতে বলে, ছায়াবৃত করতে বলে, তাহলে এবার আমাদের পক্ষে এই যে বৃত্তটার বাইরে, বৃত্তটার মানে এই দুটো বৃত্তের বাইরে যে শ্রেণীটা রয়েছে সেটা হচ্ছে অমানুষ এবং অপশু শ্রেণী। এবার যদি আমাদেরকে ছায়াবৃত করতে বলে তখন কি করতে হবে? যদি আমরা একটা বাউন্ডারি বা একটা বর্গক্ষেত্র অঙ্কন না করি তাহলে কিন্তু আমাদেরকে এই মুহূর্তে গোটা বোর্ডটাকে ছায়াবৃত করে দিতে হবে। তাহলে গোটা বোর্ডটাকে কিন্তু এখন ছায়াবৃত করে দিতে হবে। অর্থাৎ যদি ছায়াবৃত করি তাহলে এখন গোটা বোর্ডটাকে আমাদেরকে ছায়াবৃত করে দিতে হবে। কিন্তু আমরা যদি একটা বাউন্ডারি, একটা বর্গক্ষেত্র একে বলি যে এটা হচ্ছে মানুষ শ্রেণী এবং এটা হচ্ছে অমানুষের শ্রেণী, তখন কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র এই অংশটা কিন্তু ছায়াবৃত করে দিতে হবে। দেখো, যদি আমরা বর্গক্ষেত্রটা অঙ্কন না করি তাহলে কিন্তু এই মুহূর্তে গোটা বোর্ডটাকে ছায়াবৃত করে দিতে হবে, যেটা সম্ভব নয়। কাজেই কি করা হচ্ছে? পরিপূরক শ্রেণীগুলোকে বোঝানোর জন্য, পরিপূরক শ্রেণীটাকে একটা নির্দিষ্ট সীমানার মধ্যে আনার জন্য আমাদের একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হচ্ছে। এই বর্গক্ষেত্রটাকেই বলা হচ্ছে কি ইউনিভার্স অফ ডিসকোর্স বা বিশ্বব্যাপক বর্গক্ষেত্র। বোঝা গেল? কেউ বোঝে নাই বলো? বলছে ছায়াবৃত্ত বলতে ওই বর্গক্ষেত্রের ভেতরে ওই দাগগুলো কি দিতে হবে, না এটা বোঝানোর জন্য বলে? এটা বোঝানোর জন্য আমি বললাম। ঠিক আছে। হ্যাঁ, এরপরে তো অঙ্কন করতেই হবে। যখন অঙ্কন করবে তখন আরো ভালো করে বুঝবে যে আমাদের কেন বর্গক্ষেত্রটা দিতে হবে। তাহলে একটা নির্দিষ্ট পরিধিকে কিন্তু একটা নির্দিষ্ট পরিধির মধ্যে সীমাবদ্ধ করার জন্য, অর্থাৎ যে শ্রেণীগুলোকে আমরা বৃত্তের মধ্যে রাখছি, এবার সেই শ্রেণীর পরিপূরক শ্রেণীকে একটা নির্দিষ্ট সীমানার মধ্যে রাখার জন্য কিন্তু আমাদের বিশ্বব্যাপক বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রকে অঙ্কন কিন্তু করতে হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, স্যার। এবার নেক্সট কোশ্চেন দেখো, ভেন চিত্রে দুটি পরস্পর শ্রেণী বৃত্ত কয়টি উপশ্রেণীকে নির্দেশ করে? বা প্রশ্নটা থাকতে পারে কয়টি শ্রেণীকে নির্দেশ করে। তাহলে দুটো পরস্পর শ্রেণী বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে? দেখো, এটা ধরো এস শ্রেণী, এটা পি শ্রেণী। তাহলে এটা এস শ্রেণী, এটা পি শ্রেণী, অর্থাৎ এখানে দুটো শ্রেণী আছে। এবার দেখো, এই যে এস শ্রেণীর যে এই অংশটা, এই যে এই অংশটা, এই অংশটাতে কি পি আছে? এই অংশটাতে পি নেই, তাই তো? নেই। তাহলে এই অংশটাতে পি নেই মানে আমরা পি এর মাথায় একটা বার চিহ্ন দিতে পারি। বার মানে বাদ দেওয়া, অর্থাৎ পিটাকে বাদ দেওয়া হয়েছে, মানে পিটা এখানে নেই। এটা শুধুমাত্র এসের শ্রেণী। ঠিক একইভাবে এই শ্রেণীতে কিন্তু এস এস নেই, বার পি। অর্থাৎ এখানে পি রয়েছে কিন্তু এই শ্রেণীতে এস নেই। এবার মাঝের যে শ্রেণীটা, এখানে কিন্তু মানে দুটো শ্রেণীরই সদস্য রয়েছে, অর্থাৎ এস এরও সদস্য রয়েছে আবার পি এরও সদস্য রয়েছে। তাহলে দেখো, দুটো বৃত্ত কটা শ্রেণী
এই যে এস পি বার একটা শ্রেণী হয়ে গেল, এস পি একটা শ্রেণী হয়ে গেল, আবার এস বার পি একটা শ্রেণী হয়ে গেল। এবার দেখো এই শ্রেণীটা বাদ দিয়ে এই যে বাইরের যে একটা অংশ রয়েছে, এই যে বাইরের যে অংশটা রয়েছে, এই বাইরের অংশটাতে কি নাই? এই বাইরের অংশটাতে এসও নেই, আবার পিও নেই, কারণ এস তো এখানে আছে। তাহলে এস যদি এখানে থাকে তো এস এখানে থাকবে না। আবার পি যেহেতু এখানে আছে, পি এর শ্রেণী যেহেতু এখানে, তাহলে পি অবশ্যই এখানে থাকবে না। এর জন্য এখানে এসও নেই, পিও নেই। তাহলে দেখো টোটাল কটা শ্রেণী উৎপন্ন করলো? এই যে এস পি বার, এটা একটা শ্রেণী। এই যে এস পি, এটা একটা শ্রেণী। এই যে এস বার পি, এটা একটা শ্রেণী। এবং এই যে এস বার পি বার, এটা একটা শ্রেণী। তাহলে টোটাল কটা শ্রেণী উৎপন্ন করলো? 4টা। টোটাল 4টা শ্রেণী উৎপন্ন করলো। তাহলে দুটো পরস্পর ছেদি বৃত্ত কটা শ্রেণী উৎপন্ন করলো? 4টা। 4টি। তাহলে এই শ্রেণীতে পি নাই, এই শ্রেণীতে এস নাই, এই শ্রেণীতে এস পি দুজনেই আছে, আবার এই যে এই শ্রেণীতে এসও নাই, পিও নাই। তাহলে দুটো পরস্পর ছেদি বৃত্ত কয়টা শ্রেণীকে নির্দেশ করে? 4টি। 4টা। এবার যদি বলে 3টা পরস্পর ছেদি বৃত্ত কয়টা শ্রেণীকে নির্দেশ করে, কি করবে? 6টা। 6টা হবে। হুম, 6টা হবে। দেখি কটা হয়, কটা বেরোয় দেখি। একটা শ্রেণী গেল, এটা একটা শ্রেণী গেল, এটা একটা শ্রেণী গেল। স্যার দেখো 7টা হবে, 7টা। এটা একটা শ্রেণী, তাই তো? এটা একটা শ্রেণী, 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 এবং এই যে বাইরে একটা শ্রেণী। তাহলে তিনটা বাইরে পরস্পর ছেদি বৃত্ত কটা, তিনটা পরস্পর ছেদি বৃত্ত কটা শ্রেণীকে নির্দেশ করে? 8টা। 8টা শ্রেণীকে নির্দেশ করে। দেখো তাহলে 4টা হলে তাহলে 16টা হবে। কি 16টা হবে? এই যে যদি 4টা এই যে বৃত্ত যদি 4টা ছেদ করে নিজেদেরকে, তাহলে কি 16টা হবে? না, শ্রেণী? 4টা ছেদ করবে না। ও 3টেই শেষ। হ্যাঁ, এবার দেখো এই যে 1 নাম্বার যে শ্রেণীটা আছে, 1 নাম্বার শ্রেণীতে কি কি আছে আর কি কি নেই? এস আছে, পি নাই আর এম নাই। তাহলে এস শ্রেণী, এটাতে এস আছে, এটাতে পি নেই এবং এম নেই, অর্থাৎ পি বার ওদের এম বার হলো। হ্যাঁ। কারণ পি এর শ্রেণী তো এটা, আবার এম এর শ্রেণী এটা। তার মানে কি এখানে পিও নাই, এমও নাই, এখানে শুধুমাত্র এস আছে। আচ্ছা 2 নম্বর যে শ্রেণীটা, 2 নম্বর শ্রেণীতে কি কি আছে? এস আছে, পি আছে। এস আর এম নেই। এস আছে, পি আছে, এম নাই। তাহলে 2 নম্বর শ্রেণীটাতে দেখো 2 নম্বর শ্রেণীটা এস আছে, পি আছে, কিন্তু এম নাই। এম নেই, এর জন্য এম এর মাথায় বার হয়ে গেল। 3 নম্বর শ্রেণীতে কি কি আছে? পি 3 নম্বর আছে। শ্রেণীতে পি আছে। 3 পি নম্বর আছে, হ্যাঁ, আর এম নাই। 3 নম্বর শ্রেণীতে এস নাই, পি আছে, আবার এমও এম নেই। নাই, তাই তো? আচ্ছা 4 নম্বর শ্রেণীতে কি কি আছে? এস আছে, পি আছে, এম আছে, 3টাই আছে। তাহলে এস পি এম 3টে শ্রেণী আছে। হ্যাঁ বলো, কে কিছু বলতে চাইলে বলো। 5 নম্বরে কি কি আছে? এস আছে, এম আছে, পি নাই। তাহলে 5 নম্বরে এস আছে, এম আছে, পি নেই। নেই। নাই। 6 নম্বরে, 6 নম্বরে দেখো 6 নম্বরে এস নাই, পি আছে, এম আছে, তাই তো?
পি আছে এম আছে, হ্যাঁ। আর 7 নম্বরে এম আছে, 7 শুধু এম আছে। নম্বরে এসও এম নাই, আছে, পিও নেই, পিও নেই। হলো। হ্যাঁ। আর 8 নম্বরে কোনোটাই নেই। 8 নম্বরে হ্যাঁ, এস পি এম কোনোটাই কিছু নেই। নেই, হলো। তো এটা আসবে না, ঠিক আছে, এত বড় আসবে না। আসলে এটা আসতে পারে যে দুটো পরস্পর শ্রেণীর বৃত্ত কয়টা শ্রেণীকে নির্দেশ করে। হ্যাঁ, স্যার দ্বিতীয় স্যার 2 শ্রেণীতে নম্বরে কি কিন্তু বলেছে? হুম। বলছি 2 নম্বরে 4 নম্বরে কোনটা নেই কি করে বুঝতে পারছি না, মনে হচ্ছে সবগুলোই আছে তাই মনে হচ্ছে। 2 নম্বরে 2 4 আর 6, 2 4 5 6 এগুলো এই তিনটে মনে হচ্ছে সবগুলোই আছে তাই মনে হচ্ছে না, একটু দেখে। খেয়াল করে দেখতে হবে। এই যে এটা দেখো 4 নম্বরে এটা একদম মিডিল পয়েন্ট পড়ে গেছে, তিনটা শ্রেণীরই মিডিল পয়েন্ট 4 নম্বরটা। দেখো 4 নম্বরটা তিনটা শ্রেণীতে মিডিল পয়েন্ট, হ্যাঁ স্যার। এর জন্য তিনটাই আছে এখানে 4 নম্বরে। এবার 5 নম্বরে দেখো, 5 নম্বরের যে শ্রেণীটা আছে, 5 নম্বরের শ্রেণীটা দেখো, 5 নম্বর শ্রেণীটার এই যে অংশটা, এটা কোন দুটো বৃত্ত দ্বারা তৈরি হয়েছে সেটা বলো। এস বৃত্ত আর এম বৃত্ত দ্বারা, তাই তো? হুম। এস হ্যাঁ বৃত্ত স্যার। আর এম বৃত্ত দ্বারা 5 নম্বর শ্রেণীটা তৈরি হয়েছে। মানে 4 নম্বর শ্রেণীটাও তৈরি হয়েছে এস বৃত্ত এম বৃত্ত, কিন্তু 4 নম্বর শ্রেণীটা আবার পি বৃত্তেরও অংশ রয়েছে 4 নম্বরে, এর জন্য ওখানে তিনটাই রয়েছে। কিন্তু এই 5 নম্বর শ্রেণীটা দেখো, এই যে এখান থেকে এটা কোথায় এম, আবার এটা হচ্ছে এস, ইয়েস। তাহলে 5 নম্বরে শুধুমাত্র 5 নম্বরে শুধুমাত্র এস আর এম আছে, পি নেই। পি তো এই জায়গাটাতে আছে, এই জায়গাটাতে নেই। ঠিক একইভাবে 6 নম্বরে কি আছে, 6 নম্বরে দেখো এই অংশটা, এই অংশটাতে শুধুমাত্র, এই অংশটাতে শুধুমাত্র পি এবং এম এর অংশ আছে, এস এর অংশ এবং নেই। নেই। হ্যাঁ স্যার, এবার বোঝা গেছে। হলো? আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ, বলো। প্রশ্ন থাকলে মনের মধ্যে রাখবে না, কারণ প্রশ্ন, যে কোনো প্রশ্ন মনের মধ্যে থাকার জিনিস নয়, প্রকাশ করতে হবে। আচ্ছা, এবার দেখো 4 প্রকার নিরপেক্ষ বচনের প্রথাগত আকার, বলীয় রূপ এবং ভেন চিত্র রূপ। বচন, প্রথাগত আকার। প্রথাগত আকার বলতে হচ্ছে অ্যারিস্টটলের আকার। হ্যাঁ, অ্যারিস্টটল যেটা দিয়েছিলেন আমরা পড়েছিলাম। হ্যাঁ। এরপরে আবার বললাম যে বলীয় ভাষ্য না দিলে কিন্তু ভেনচিত্র করা যাবে না, না। অর্থাৎ ভেনচিত্র করতে গেলে বলীয় ভাষ্যকে লাগবেই। আর হচ্ছে ভেন চিত্র। চিত্র। এবার দেখো বচন হচ্ছে এ, অর্থাৎ সামান্য এই সদর্থক বচন। সামান্য সদর্থক বচন অ্যারিস্টটল এ দ্বারা চিহ্নিত করেছেন, তাই তো? সামান্য সদর্থক বচন। এবার সামান্য সদর্থক বচনের প্রথাগত আকারটা কি ছিল? সকল এস হয় পি। এস হয় পি, এটা পি। হচ্ছে এ বচনের বা সামান্য সদর্থক বচনের প্রথাগত আকার। এবার দেখো, আগের ক্লাসে আমরা এ বচনের বুলীয় ভাষ্য দেখেছিলাম। এ বচনের বুলীয় ভাষ্য কি ছিল? এস এস পি বার পি বার ইকুয়াল ইকুয়াল টু 0। 0, এস পি বার ইকুয়াল 0, এটা হচ্ছে বুলীয় ভাষ্য, এটা দিয়েছিলেন। অর্থাৎ পিটাকে বাদ দিয়ে এস শ্রেণীটা কি হবে? 0 হবে, তাই তো? পিটাকে বাদ দিয়ে এস শ্রেণীটা 0 হবে। এবার ভেন চিত্র যখন আমরা অঙ্কন করব, যেহেতু এখানে এসপি নামক দুটো শ্রেণী রয়েছে, তার মানে কি দুটো বৃত্ত আমাদেরকে অঙ্কন করতে হবে। হলো? এটা ধরো এস, এটা হচ্ছে পি। এবার দেখো কি বলছে,
পিটাকে বাদ দিয়ে এসটা কি হবে, 0 হবে। উপরে বার মানে হচ্ছে বাদ দেওয়া, উপরে বার মানে কি বাদ দেওয়া। তাহলে পিটা বাদ দাও, তাহলে পিটা বাদ দিয়ে পড়ে থাকলো কি এস ইকুয়াল 0, এস ইকুয়াল 0। এবার ইকুয়াল 0, 0 মানে কি, ইকুয়াল 0 মানে হচ্ছে একজন সদস্যের অস্তিত্ব নেই। নেই। এবার একজন সদস্যের অস্তিত্ব যখন না থাকবে, আচ্ছা এখানে বলো তো পি এর অংশ কোনটা? দ্বিতীয় নাম্বারটা। আচ্ছা আমি লিখে দিই 1 2 3। কত নাম্বারটা হচ্ছে পি এর অংশ? 3 কত নাম্বার। নাম্বার? হুম, 3 নাম্বার। 3 3 3 নাম্বারটা নাম্বার P এর অংশ। দুইও আছে 3। আর 2ও আছে, 2 অর্ধেক, এসেরও আছে 2 হ্যাঁ, আছে। পি এর অংশ শুধুমাত্র 3 নেই, পি এর অংশ 2 আছে, তাই তো? 2 3 হ্যাঁ তাহলে হ্যাঁ পি এর অংশটা হ্যাঁ। 2 এবং 3, 2 এবং 3। তাহলে যখন আমরা বাদ দিব তখন যেখানে যেখানে আছে সেখানে সেখানে বাদ দিব। তাহলে পি কোথায় কোথায় রয়েছে? 2 এ রয়েছে, আর 3 3 এ রয়েছে। তাহলে 2 এবং 3 কে বাদ দিব, 2 এবং 3 কে বাদ দিলে বাকি যেটা পড়ে থাকলো সেটা কি ইকুয়াল 0। ইকুয়াল 0 মানে সেখানে কোনো সদস্য নেই। এবার সদস্য নেই মানে সেই অংশটা কি করতে হবে, ছায়াবৃত করে দিতে হবে, অর্থাৎ ঢেকে দিতে হবে, একদম ঢেকে দিতে হবে, অর্থাৎ একদম ঢেকে দিতে হবে, একদম কালার করে দিতে হবে। যেহেতু কালার করলে অনেকের টাইম লাগে, এর জন্য আমরা কি করি, আমরা ওই রেখার দ্বারা বোঝাই যে এখানে কোনো সদস্য বলছি স্যার, নেই। হ্যাঁ বলো। এই যে আপনি মানে প্রথমে যে লাইনটা টেনেছিলেন ঠিক আছে, কিন্তু তারপরে যে ওরকম করে টানলেন, মানে বলছে যে ওই যেইটা মানে এসপি বার কিংবা এস বার পি যেটাই টানুক না কেন একটা সাইড থেকে করতে হবে, মানে দ্বিতীয় থেকে করা চলবে না, এটা বলছে। এটা কি ঠিক স্যার? বুঝতে পারলাম না তোমার কথা। একদিকে টান দিয়ে করতে বলছে। ও মানে এই যে বললো কি এই ওই যে চিত্রটা আপনি আঁকলেন না, যেটা ছায়াবৃত করলেন না, তো ওটা হচ্ছে একটা লাইনেই করতে হবে, মানে একদিকে যাতে ছায়াবৃতটা হয়, একদিক থেকে দাগ টানবো। ওই তো আপনি আবার উপর নিচ থেকে টানলেন, আবার সাইড থেকে টানলেন, ওটা না। ও না বলছে কি একদিক থেকে আমি এটাকে গোটাটাকে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে গোটাটাকে ছায়াবৃত করা হলো। এবার এবার গোটা মনে করো এই বৃত্তটা আছে, এই বৃত্তটাকে ছায়াবৃত করতে হবে। এবার আমাদের পেন কতটুকু লিখছে, এতটুকু লিখছে, তাই তো? এবার এটাকে যদি তুমি ছায়াবৃত এভাবে করতে যাও তাহলে অনেকটা টাইমের দরকার রয়েছে হলো। কাজেই আমরা কি করি, আমরা শর্টকাট এতটা না করে আমরা করে দেই যে ছায়াবৃত, অর্থাৎ এরকম করে আমরা ছায়াবৃতটা করি। কিন্তু অ্যাকচুয়ালি ছায়াবৃত করার নিয়ম হচ্ছে এটা, ছায়াবৃত মানে সেখানে একদম কালো, কোনো সদস্য নেই। ওএমআর ফিল আপ করার মতো। আমরা কোনটা করবো? হুম, আমরা তাহলে ওএমআর যেমন ফিল আপ করে সেরকম। তোমরা এটা করবে, কারণ ওটাতে প্রচুর টাইম লাগবে। একটা বৃত্তকে যখন ছায়াবৃত করবে তোমার পরে আরো দুটো প্রশ্ন লেখা হয়ে যাবে, তাও ওটা ছায়াবৃত হবে না হলো। এবার যদি ছায়াবৃত্ত মানে ওএমআর যেমন করে ফিল আপ করে পুরোটা ভর্তি করতে হয় সেরকম। অ্যাকচুয়ালি করার নিয়ম হচ্ছে সেরকম করে হলো। তো যেহেতু আমাদের সময়ের অভাব, কাজেই আমরা কি করি, আমরা এরকম করে ছায়াবৃতকে বোঝাই। বোঝা গেল? বোঝাতে আচ্ছা, পারলাম কি? এটা বুঝতে পেরেছি। তাহলে এ বচনের ভেনচিত্র এটা বোঝা গেল। তাহলে এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি। এবার দেখো, এবার মানে যে কোনো এ বচনের ভেনচিত্র করতে গেলে কিন্তু এভাবেই করতে হবে হলো। এবার চলো ই বচন। ই বচনের আকার কি, কোন নয় নয় পি, কোন এস নয় পি। এস বলীয় ভাষ্য কি, ইকুয়াল জি। এস এস পি ইকুয়াল 0, এস পি বা এস পি ইকুয়াল 0, অর্থাৎ এস পি ইকুয়াল 0 মানেই হচ্ছে, এস পি ইকুয়াল 0 মানেই হচ্ছে এসপির যে অংশটা, এসপির অংশটাতে কোনো সদস্যের অস্তিত্ব নেই।
তাই তো? হুম এসপির অংশটাতে হ্যাঁ কোনো সদস্যের অস্তিত্ব নেই। এটা এস বৃত্ত, এটা পি বৃত্ত। আচ্ছা, এসপির অংশ কোনটা বলো? 1 2 মাঝখানেরটা 3। এসপির অংশ তিনটে কোনটা? স্যার। মাঝখানেরটা 2 নাম্বার 2 নাম্বারটা হচ্ছে এসপির অংশ। এসপির অংশটা কি হবে? 0 হবে, 0 মানে ছায়াবৃত হবে। 0 মানে হচ্ছে ছায়াবৃত, মানে ইকুয়াল 0 মানে হচ্ছে ছায়াবৃত হলো। এবার এটা হ্যাঁ যেহেতু ছোট, এই বৃত্তটা যেহেতু ছোট, কাজে এটা আমরা পুরোটাকে ছায়াবৃত করে দেবো। হ্যাঁ ঠিক আছে। হলো, তাহলে এই অংশটা ছায়াবৃত হয়ে গেল, অর্থাৎ এই অংশে কোন রকম সদস্যের অস্তিত্ব নেই। ক্লিয়ার? ক্লিয়ার। হুম এবার চলো আই বচন। আই বচনের আকার কি? তো এখানে কত দিয়েছেন, ওটা কোন এস হয় পি? কোন এস হয় পি পি। হলো। স্যার ওখানে কত লিখলে হবে? কত হ্যাঁ এস হবে, হয় পি? হবে। কোনো ও আর ঠিক কত আছে। একই তো স্যার। কোন কত একই জিনিস, হ্যাঁ ঠিক। তাহলে কোন হুম। এস হয় পি, তাহলে এর বুলীয় বাস্তু কি দিয়েছিলেন জর্জ বুলে? এস এস পি পি নট ইকুয়াল টু 0। নট নট ইকুয়াল টু 0। ইকুয়াল 0। এস পি নট ইকুয়াল হুম 0 মানেই হচ্ছে এস পি। তাহলে 1 2 3। আচ্ছা, এস পির অংশ কোনটা? এস পির অংশ মাঝখানেরটা, মানে 2 নাম্বার। 2 নম্বর। 2 নম্বর। এবার কি বলছে? এবার কি বলছে দেখো, এসপির অংশটা নট ইকুয়াল 0 মানেই হচ্ছে এসপির, তাহলে এসপির অংশটা নট ইকুয়াল 0 মানে হচ্ছে ছায়াবৃত হবে না। নট ইকুয়াল 0 মানে ছায়াবৃত হবে না, অর্থাৎ 2 নম্বর অংশটাতে আমরা একটা ক্রস চিহ্ন বসাবো, গুণ চিহ্ন বসাবো। এই গুণ চিহ্নটার মানে হচ্ছে ওই অংশটা ছায়াবৃত নয়। আর ওই ছায়াবৃত নয় মানে অন্তত পক্ষে একজন সদস্যের অস্তিত্ব ওই অংশটাতে আছে। হলো। হ্যাঁ স্যার। এবার ও বচন। কোন এস নয় পি। কোন এস নয় পি। বুলিয় রূপ কি? এস এস পি পি বার নট বার ইকুয়াল টু 0। নট ইকুয়াল 0। তাহলে এস পি বার নট ইকুয়াল 0। তাহলে ফটাফট আমরা বৃত্তটা অঙ্কন করি। এস পি 1 2 3। আচ্ছা, তাহলে কি বলছে? পি বার, অর্থাৎ পিটাকে বাদ দাও। তাহলে পিটাকে বাদ দিলে এস এর যে শ্রেণীটা রয়েছে সেই শ্রেণীটা নট ইকুয়াল 0 হবে। তাহলে পিটাকে যখন বাদ দিবে তখন কিন্তু এই যে এই পিটাকে বাদ দিতে হবে, তাই তো? তাহলে পিটাকে বাদ দিয়ে এস এর অংশ পড়ে থাকলো কোনটা? এই জায়গাটা। এক এই নাম্বার। জায়গাটা হবে কি? নট ইকুয়াল 0 আছে যেহেতু, সেজন্য এখানে কি হবে? গুণ চিহ্ন হবে। হলো, দেখো ভালো করে আরো দেখো। হ্যাঁ হয়ে গেছে। কারো কোনো সমস্যা থাকলে বলো। না না স্যার। নেই কোনো সমস্যা। আই বচনটা বলবেন? আই বচন। আই বচন কোন এস হয় পি। এস পি নট ইকুয়াল 0 মানে এস পির অংশটা ছায়াবৃত হবে না। নট ইকুয়াল 0 মানে ছায়াবৃত হবে না। তাহলে এস পির অংশ কোনটা? এস পির অংশ হচ্ছে মাঝেরটা, এটা। কারণ এস পি মানে কি, স্যার এখানে এসও ওটা আছে না, পিও আছে। হ্যাঁ, স্যার ওটা না, ওটা ই ও হ্যাঁ, ঘর আছে, ওটা এই যে এটা ওই এটা। 3। তাহলে এখানে এস এর অংশ আছে আবার পি এর অংশ আছে, কিন্তু এখানে কি বলছে? এস পির যে অংশটা সেই অংশটা ছায়াবৃত হবে না। তাহলে এস পির অংশটা আমরা ছায়াবৃত করলাম না, ক্রস চিহ্ন বসিয়ে দিলাম। যদি ইকুয়াল 0 থাকতো তাহলে এখানে ছায়াবৃত হতো, অর্থাৎ তখন কিন্তু এরকম চিত্রটা আসতো। আর যেহেতু নট ইকুয়াল 0 বলছে, কাজেই
ক্রস চিহ্ন বসে গেল, অর্থাৎ গুণ চিহ্ন বসে গেল। ঠিক এখানে বলছে কি, পিটাকে বাদ দিয়ে এসের যে অংশটা সেটা ছায়াবৃত হবে না। তাহলে পিটাকে বাদ দিয়ে, এই যে পিটাকে বাদ দিলাম, পিটাকে বাদ দিয়ে এসের অংশ এটা, এই এসের অংশটা ছায়াবৃত হবে না, মানে হচ্ছে ক্রস চিহ্ন বসিয়ে দিলাম, অর্থাৎ গুণ চিহ্ন বসিয়ে দিলাম। হলো? হ্যাঁ স্যার। এবার মনে করো এস বার পি বার নট ইকুয়াল 0। আচ্ছা, এটার ভেন চিত্র কি হবে বলো? স্যার বাইরে ক্রস হবে, দুটো বাইরে বৃত্ত হওয়ার পর বাইরে ক্রস হবে। ওই কোণাতে ক্রস হয়ে যাবে। ওই তো নিচে তাহলে বাইরে, কি যেখানে বলছে, এস দুটোই নেই। এসটাকেও বাদ, পিটাকেও বাদ, তাহলে এসও বাদ, পিও বাদ, এই দুটোকে বাদ দিয়ে যে অংশটা থাকবে সেটা নট ইকুয়াল 0 হবে। তাহলে এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি, তাহলে এই দুটোকে বাদ দিয়ে বাকি থাকলো কি, এই যে বাইরের অংশটা, সেক্ষেত্রে তখন কি হবে, বাইরের অংশটা ক্রস চিহ্ন হবে, অর্থাৎ বাইরের অংশে অন্ততপক্ষে একজন সদস্যের অস্তিত্ব আছে। বুঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাকিরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে মুছে দিলাম। হ্যাঁ স্যার, নিচে দেন। এবার নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, ভেন চিত্রের মাধ্যমে বুলীয় বিরোধ চতুষ্কোণটি অঙ্কন করো। বুলীয় বিরোধ চতুষ্কোণ। আচ্ছা, বুলীয় মতে বিরোধিতা কত প্রকার? এক প্রকার। এক প্রকার। কি কি? বিরুদ্ধ বিরোধীরা। তাহলে বিরুদ্ধ বিরোধী, তাই তো? হ্যাঁ। এটা হচ্ছে বুলীয় মতে বিরোধিতার চতুষ্কোণ। এবার বুলীয় ভাষ্য অনুসারে বিরোধিতার চতুষ্কোণটা কি হবে? এস পি বার ইকুয়াল 0, তাই তো? ও হ্যাঁ। এস পি বার ইকুয়াল 0। ই বছরেরটা কি হবে? এস পি এস ইকুয়াল 0। ইকুয়াল 0। আই বছরেরটা কি হবে? এস পি এস পি নট ইকুয়াল 0। নট ইকুয়াল 0। আর ওটা কি হবে? এস এস পি বার বার নট ইকুয়াল 0। নট ইকুয়াল 0। এটা হচ্ছে বুলীয় ভাষ্য অনুসারে বিরোধিতার চতুষ্কোণ। এবার যদি আমরা ভেন চিত্রের মাধ্যমে বিরোধিতার চতুষ্কোণ অঙ্কন করি তাহলে কি হবে, দেখো এস পি বার ইকুয়াল 0, তাহলে এস পি, তাহলে এ বচনের ভেন চিত্র আমরা একটু আগে অঙ্কন করলাম, তাই তো? হ্যাঁ, তাহলে এ বচনের প্রথমেরটা। কি হয়, প্রথমের অংশটা ছায়াবৃত হয়। হ্যাঁ, ই বচনের ভেন চিত্রে কি হয়, ই বচনের ভেন মাঝেরটা। চিত্রে কি হয়, মাঝেরটা ছাঞ্জিত। হ্যাঁ, মাঝের অংশটা ছায়াবৃত হয়। আই বচনের ক্ষেত্রে কি হয়, মাঝেরটা ক্রস। মাঝেরটা ক্রস। তাহলে মাঝের অংশটা ক্রস চিহ্ন হয়। আর ও বচনের ক্ষেত্রে কি হয়, সামনেরটা ক্রস। সামনেরটা ক্রস। এস পি বার। তাহলে এই অংশটা ক্রস চিহ্ন হয়। হয়ে গেল। তাহলে হ্যাঁ। দেখো এটা হচ্ছে নব্য মতে বিরোধিতার চতুষ্কোণ, এটা হচ্ছে বুলীয় ভাষ্য অনুসারে বিরোধিতার চতুষ্কোণ, আর এই যে এটা হচ্ছে কি বুলীয় মানে ভেন চিত্রের সঙ্গে বুলীয় ভাষ্য, অর্থাৎ ভেন চিত্রের মাধ্যমে বিরোধিতার চতুষ্কোণ। তাহলে একটা ছবিতে আমরা তিনটা চতুষ্কোণ দেখিয়ে দিলাম, হলো? তিনটা কোথায়, চারটা না? মানে 3 প্রকার বিরোধিতাকে আমরা হ্যাঁ, দেখিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে শুধু বিরোধিতা, এরপরে বুলীয় ভাষ্য অনুসারে বিরোধিতা, তারপরে হচ্ছে ভেন চিত্র অঙ্কন করে বিরোধিতা। হ্যাঁ, হ্যাঁ।
বুঝেছি। কে বোঝো নাই বলো? স্যার এর পরের দিন কি হবে? এর পরের দিন এই অধ্যায়ের খেলা বাকি আছে এখনো। কোয়েশ্চেন ও অ্যান্সার, মানে এর এর ভেনচিত্র গুলো কোয়েশ্চেন গুলো দিবেন না? হ্যাঁ, এর পরের দিন শুধুমাত্র ভেনচিত্র অঙ্কন হবে। এবার হ্যাঁ, ভেনচিত্র অঙ্কন করতে করতে কিছু কিছু ক্ষেত্রে দু একটা নিয়ম মনে রাখতে হবে। এর পরের দিন এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এর পরের দিন এই চ্যাপ্টার শেষ হবে। মানে কোনো বাক্যকে যদি বচনে রূপান্তর করে মনে করো এ বচন হলো, তাহলে সেটা তো হ্যাঁ, ফটাফট ভেনচিত্র অঙ্কন করে দিতে পারবে। হ্যাঁ, তারপরে ই বচন হলো, কোনো বাক্যকে বচনে রূপান্তর করলে ই বচন পাওয়া গেল, তাহলে ই বচনের বুলিয় রূপটা দিয়ে ভেনচিত্র অঙ্কন করে দিলে হয়ে গেল। এবার কিছু কিছু বাক্য রয়েছে যেগুলো সামান্য বচনের মধ্যেও পড়ে না, আবার বিশেষ বচনের মধ্যেও পড়ে না, সেক্ষেত্রে ভেনচিত্র কেমন করে অঙ্কন করব, সেই দু একটা বিষয়ে রয়েছে, সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব, মানে পরের ক্লাসে এই অধ্যায়টা শেষ হবে। আচ্ছা, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন দেখো কি রয়েছে। ভেনচিত্রে একটি শ্রেণীর জন্য একটি, দুটি শ্রেণীর জন্য দুটি, তিনটি শ্রেণীর জন্য তিনটি বৃত্ত নেওয়া হয়। এটা তো বোঝার কিছুই নেই, আছে কিছু? হ্যাঁ, এটা তো শুধু বৃত্ত। না না, এটা তো আপনি দেখালেনও তখন। তাহলে একটা শ্রেণীর জন্য একটা বৃত্ত নেওয়া হয়। একটা বৃত্ত মানে একটা শ্রেণী, দুটো বৃত্ত মানে দুটো শ্রেণী, আর তিনটা বৃত্ত মানে হচ্ছে তিনটা তিনটে শ্রেণী। শ্রেণী। হলো? এবার দেখো হুম, এই তিনটা শ্রেণী কখন হয়? যখন আমরা নিরপেক্ষ ন্যায় করছিলাম, নিরপেক্ষ ন্যায়ের কটা পদ থাকে? নিরপেক্ষ ন্যায়ের পদ কটা থাকে? দুটো। নিরপেক্ষ ন্যায়ের পদ কটা থাকে? দুটো। না, নিরপেক্ষ ন্যায়ের তিনটা পদ থাকে। পক্ষপদ, ও হ্যাঁ হ্যাঁ, একদম ভুলে সাধ্যপদ, গেছিলাম। আর হচ্ছে হেতু হেঁটে পদ। তাহলে এই যে হুম তিনটা হুম পদের জন্য তিনটা শ্রেণীকে নেওয়া হয়। হলো? এবার তিনটার বেশি পদ তো হ্যাঁ থাকেই না। তিনটার বেশি পদ কোনো যুক্তি না থাকলে সেটা তো অবৈধ হয়ে যায়। অবৈধকে তো হ্যাঁ ভেনচিত্র অঙ্কন হ্যাঁ করাই যাবে না। হুম। হলো? হ্যাঁ, কি কি বলতে চাইলে বলো? কে জানো কি বলতে চাইলে? আচ্ছা, কি মনে হচ্ছে? 40-এ 40 আসবে তো? আসবেই। 40 আউট অফ 40 আসবে? আসতে বাধ্য। চারটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, কোনো কোনো স্কুলে এখনো ক্লাস শুরু হয়নি। স্কুলের ভরসায় থাকলে মানুষ নিজেই মরবে। আমাদের স্কুলের কথাই বলি, আমাদের স্কুলে আমি জাস্ট একদিন ক্লাস নিলাম, মানে সেদিন প্রথম ক্লাস করালাম। হলো? হ্যাঁ, প্রথম ক্লাস করালাম, কিচ্ছু জানে না স্টুডেন্ট, কি বলবো আর। আপনার স্কুলে তো ক্লাসও হলো, আমাদের স্কুলে তো ক্লাসও চালু হয়নি এখন। চালু হয়নি না? হ্যাঁ, সেটাই বললাম যে কোনো কোনো না, স্কুলে এখনো ক্লাসই শুরু হয়নি, অথচ পরীক্ষা শেষ হওয়ার 1.5 মাস হয়ে গেল। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে স্কুলে ক্লাস শুরু হয়নি, ঠিক আছে বুঝলাম। এবার অ্যাটলিস্ট এতদিনে অন্ততপক্ষে একটা চ্যাপ্টার অন্ততপক্ষে কমপ্লিট হওয়া দরকার ছিল, সেটাও হয়নি। তো এই সেটাই। স্টুডেন্টের অবস্থা। হুম। কাজেই থার্ড সেমিস্টারের নম্বরের ভিত্তিতে ফোর্থ সেমিস্টারের রেজাল্ট কিন্তু নির্ভর করবে না। থার্ড সেমিস্টারে কি হয়েছিল? পাশের জনকে কালেক্ট করে দেখানো হয়েছিল উত্তরটা কি হবে, বি হবে না সি হবে। এখানে কিন্তু সেই হ্যাঁ অপশনটা নেই, হ্যাঁ, উত্তরটা বি হবে না সি হবে, এখানে লিখতে হবে। হলো? এখানে সব নিজের দক্ষতা। আর লজিক ঠিক থাকলে পুরো নাম্বার, ভুল হলে কিন্তু 1 নম্বর দেবে না।
কাজেই লজিক যখন করবে, ক্লাসগুলো যখন ভালোভাবে দেখছো, ভালোভাবে করছো, প্রত্যেকটা বিষয়কে ভালোভাবে বুঝবে। 1% কনফিউশন থাকলেও সেটা দূর করে নেবে, নইলে কিন্তু খুব বিপদের মধ্যে পড়ে যাবে। দেখা গেল 40-এর মধ্যে উত্তর করে আসলে কত পেলে? 18। আমি তো 40-এর মধ্যে উত্তর করে আসলাম, 18 কেন পেলাম? বিশেষ করে ভুল ছোট ছোট করেছি দিদি। বিশেষ করে ছোট ছোট ভুলগুলো হয়। দেখা গেল এই পি ডট কিউ হলো, পি ডট হ্যাঁ, কিউ মনে করো আহ পি ভেল কিউ, মাঝখানে মনে করো ভেল রয়েছে, ঠিক আছে? এবার দেখো হুম, এখানে এমন ভাবে পড়ে গেছে, দেখো এখানে ডটও পড়ে গেছে, ভেলও পড়ে গেছে, হ্যাঁ? মানে তুমি হয়তো ইচ্ছা করে দাওনি, কিন্তু কখন পড়ে গেছে তোমার চোখ এড়িয়ে গেছে, তুমি আর সেটাকে করনি। দেখা গেল পি রয়েছে, ডট কিউ রয়েছে কোশ্চেনে, ভেল কাল আর রয়েছে। এবার তুমি শুরু করলে কি, মনে করো এটা কোশ্চেনে রয়েছে, তুমি খাতায় তুললে পি ডট কিউ ভেল আর, আটটা চোখ মানে কালটার চোখ এড়িয়ে গেল, হলো? এবার তুমি এটা লিখে দিব্যি লজিকটা করলে, বাড়ি এসে নিচ্ছে 2 নম্বর তো আমি পাবোই। কিন্তু প্রশ্নে ছিল তোমার কাল, আর তুমি যখন তুলে নিয়েছো খাতায় তখন কালটা উধাও হয়ে গেছে। আর কালটা উধাও হুম। হয়ে যাওয়ার পরে যেখানে যে 2 নম্বর পাওয়ার কথা ছিল, সেই 2 নম্বরটা কি হয়ে গেছে? একটা শূন্য শ্রেণী হয়ে গেছে। শূন্য শ্রেণী যেখানে কিছুই নাই। হলো? তাহলে এই অধ্যায় শেষ হবে পরের দিন, অর্থাৎ বুধবার। শনিবার পরীক্ষা হবে। শনিবার হ্যাঁ, শনিবার 4টা চ্যাপ্টার কোন মিলে চ্যাপ্টার? পরীক্ষা হবে, 4টা চ্যাপ্টার, 1, ঠিক আছে 2, 3, 4 হলো। পরীক্ষা হবে 16 নম্বরের। স্যার, কোয়েশ্চেন অ্যান্সারও থাকবে? কোশ্চেন অ্যান্সার থাকবে মানে? মানে ডেসক্রিপটিভ যেটা লেখার থাকে, আর এগুলো তো হচ্ছে লজিক করার, ওটা হ্যাঁ, বলছি আমি। লেখা লজিক দুটোই থাকবে। তাহলে হ্যাঁ, 2 ওটাই নম্বরের প্রশ্ন বলছি। থাকবে, 3 নম্বরের প্রশ্ন থাকবে। 2 নম্বরের প্রশ্ন হ্যাঁ, থাকবে এবং 3 নম্বরের প্রশ্ন থাকবে। টাইম থাকবে 40 মিনিট। ঠিক আছে। 16 নম্বরের পরীক্ষা 40 মিনিট হলো। হুম, অর্থাৎ ধরো পাঁচটা 2 নম্বরের প্রশ্ন থাকবে, আর 5 দুগুণে 10, আর কত থাকছে? 16। স্যার 5 মার্কের? না না, 2 মার্কস। ও, 2 মার্কসের 5টা কোশ্চেন থাকবে 10 নাম্বার, আর হুম, 3 মার্কসের 2টো প্রশ্ন থাকবে 6 নাম্বার। টোটাল হয়ে গেল 16। টাইম থাকবে 40 মিনিট। অ্যান্সার শিট পাঠাতে হবে পিডিএফ করে, ঠিক আছে। এবং চেষ্টা করতে হবে কম কম পেজে যাতে পরীক্ষাটা হয়ে যায়। দেখা গেলো 16 নম্বরের পরীক্ষায় 16টা পেজ নিয়ে নিছো, না, অতটা হবে না। হলো? তাহলে পরের দিন আমরা এই অধ্যায়টা শেষ করব। এই অধ্যায়ে কিচ্ছু নেই, জাস্ট ওই যেটা বললাম যে 2-1টা জিনিস শুধু মনে রাখতে হবে, আর কোনো কিছু মনে রাখতে হবে না। সবচেয়ে সহজ মানে লজিকের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এই ভেন চিত্র। এই ভেন চিত্রের মতো হ্যাঁ, সহজ জিনিস আর কিছু নেই, নেই। হলো? তাহলে তোমরা হ্যাঁ, এই যে ভেন চিত্র এবং বুলিয় রূপগুলো মনে রাখবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, বলো। নেই। এরপরের দিন আরো ভালো করে সবকিছু দেখে নিব, তারপরে যত কোয়ারি থাকবে আপনাকে বলে দিব। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তাহলে ক্লাসটা রাখলাম।